নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। বইয়ের পৃষ্ঠা নাম্বার 8। দেখো এখানে সমতুল ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশগুলো দেখানো হয়েছে। আমি এখান থেকে করে দেখাবো তোমাদের। দেখো সমতুল ভগ্নাংশ কাকে বলছে, যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। আবার আমরা একটু বলছি শোনো, যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি, তাই না? দেখো এখানে বইতে দেখানো হয়েছে 2-এর 1-এর সমতুল ভগ্নাংশগুলো 4-এর 2, 6-এর 3, 8-এর হচ্ছে 4, 10-এর 5। 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। এখানে আবার নির্ণয় করে দেখানো হয়েছে, যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি আমরা পাই, দেখো এই যে 4-এর 2, কারণ 2 অক্ষে 2 আর 2 দুগুণে 4। ঠিক আছে, এখন তোমরা এতটুকুন পর্যন্ত তো বুঝতে পারলে। এইবার আমরা আসি সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় এখন আমরা বোর্ডের দিকে তাকাবো। সবাই একটু বোর্ডে দেখি। আমরা আগেই পেয়েছি বই থেকে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে সমতুল ভগ্নাংশ বলে। তো এখন দেখো এখানে আমি তোমাদের জন্য তুলে রেখেছি সমতুল ভগ্নাংশ। দুটো সংখ্যা আমি তুলে রেখেছি, এই দুইটা পরস্পর গুণ করবো আমরা। যদি এর গুণফল একই হয় তবে সেটাই সমতুল ভগ্নাংশ হবে। এখন দেখো এইখানের উপরে এই পাশে বাম পাশের উপরে এটা কি লব আর ডান পাশের হর পরস্পর বলেছে, এই জন্য আমরা এই যে কোণাকুণি এটা আমরা এভাবে করে সমতুল ভগ্নাংশে গুণ করে দেখব। 3 দুগুণে কত হচ্ছে আমাদের, সরি 6 দুগুণে কত। আমরা প্রথমে সবাই একটু খেয়াল করো, বাচ্চারা দেখছো? আচ্ছা দেখো এখানে কত আছে 6, এখানে আছে 2, তাহলে 6 দুগুণে কত 12। এই যে আমরা এখানে 12 লিখছি। আবার এই পাশের হর আর ডান পাশের লব আমরা যদি গুণ করি 3 4 কত 12, তাহলে আমাদের কি 12 আর 12 মিলে গিয়েছে? মিলে গিয়েছে, তাই না? এখন দেখো আমরা এই আদলেই এখানে সমতুল ভগ্নাংশের আমরা সংজ্ঞাটা লিখেছি। আমরা এই অঙ্কটা করেছি, করে এখানে লিখেছি এটা সমতুল ভগ্নাংশ। আমরা জানি দুইটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তাকে সমতুল ভগ্নাংশ বলে। তো এখানে আমরা লব এবং হর পরস্পর গুণ করেছি না, আমাদের গুণফলও একই হয়েছে, এই জন্য এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। আমরা এখানে পাশে লিখে দিতে পারি সমতুল। আচ্ছা আমরা আরেকটা করে দেখাবো অসমতুল ভগ্নাংশ। এই যে বইতে আমাদের এই অঙ্কগুলো দেওয়া আছে কিন্তু করে দেখানো নয়, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এইখানে আমরা লিখেছি 8-এর 3 আর 10-এর 5, তাই না? এখন প্রথমে আমি যদি বাম পাশের লব এবং ডান পাশের হর গুণ করি 3 10-এ কত হচ্ছে বলো তো? 3 10-এ হচ্ছে 30। আর আরেকটা জিনিস দেখো, বাম পাশের এটা হচ্ছে হর আর ডান পাশে হচ্ছে লব, আর হচ্ছে 5 5 আটা কত 40। এখন দেখো আমাদের কি মিলেছে? এইটা মিলে নাই বিধায় আমরা এইভাবে সংজ্ঞাটা লিখেছি, এইটা অসমতুল ভগ্নাংশ। কারণ দুইটি ভগ্নাংশের হর এবং লব পরস্পর গুণ করার পর তাদের গুণফল একই হয়নি, এই জন্য এটা হচ্ছে অসমতুল। আমরা এখানে অসমতুল লিখে দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো সমতুল অসমতুল সবাই বুঝতে পেরেছো? আমরা দুইটি লব এবং হর পরস্পর গুণ করার পরে যদি গুণফল মিলে যায় তাহলে সেটা হবে সমতুল, সেটা হবে কি সমতুল। আর যদি না মিলে তাহলে সেটা হবে অসমতুল, তাই না? এখন আমাদের সমতুল অসমতুল করার পরে এখন দেখো 99 পৃষ্ঠার একদম শেষের দিকে, 99 পৃষ্ঠার একদম শেষের দিকে দেখো আমাদের নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক এটাকে বৃহত্তর ক্ষুদ্রতর ব্যবহার করে ছোট বড় লিখি। এখন দেখো এই যে আমি এখানে লিখেছি প্রতীক ব্যবহার করে জোড়া তুলনা করি। প্রতীক ব্যবহার করেছি, দেখো ক নাম্বারে আমি কি লিখেছি 3-এর 1। আচ্ছা এইটা আমি আগে করে রেখেছি, আমি এটা মুছে দিলাম। 3-এর 1 আর হচ্ছে 3-এর 2। তো আমরা তো সবাই একটু বুঝতে পারছি
পারছি যে 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ কি বেশি হবে না, অর্থাৎ বড় হবে। এই জন্য 3-এর 2 হচ্ছে বড়, এই জন্য আমরা হচ্ছে এখানে বৃহত্তর প্রতীকটা ব্যবহার করব। এখানে আমরা বৃহত্তর প্রতীকটা ব্যবহার করেছি। আরেকটা দেখো ঘ নাম্বার আছে কি 1, আর হচ্ছে এইটাকে আমাদের তুলনা করতে হবে 7-এর 6-এর সাথে। তাই দেখো 1 হচ্ছে মনে রাখবে পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশের থেকে বড় হয়। একটা পূর্ণ সংখ্যা, কারণ আমরা পূর্ণ সংখ্যাকে ভেঙেই ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 1 হচ্ছে বড়, এইটা বৃহত্তর প্রতীকটা আমরা 1-এর দিকে দিয়ে দিলাম, মুখ করে থাকবে 1-এর দিকে, আর হচ্ছে এই 6-এর 7 হচ্ছে ক্ষুদ্রতর, এই জন্য আমরা বৃহত্তর প্রতীকটা এভাবে ব্যবহার করেছি। এখন কি তোমরা বুঝতে পেরেছো বৃহত্তর আর ক্ষুদ্রতর প্রতীকের ভগ্নাংশের এখানে? আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে।